হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য জিওগ্রাফি থেকে একটা ক্লাস নিয়ে এসেছি। তো আজকে আমরা স্টার্ট করছি অর্থনৈতিক ভূগোল। অর্থনৈতিক ভূগোলের মধ্যে ট্যাটু সিলেবাসের মধ্যে প্রথমেই রয়েছে রিসোর্স অর্থাৎ সম্পদ। তো আমরা এই সম্পদ চ্যাপ্টার থেকে কিন্তু আজকে ডিসকাস করব। প্রথমে আমরা কনসেপ্টটা দেখে নেব, তারপর আমরা লাস্টে কোশ্চেন আনসারও প্র্যাকটিস করে নেব। তো ইকোনমিক জিওগ্রাফি, অর্থনৈতিক ভূগোল। অর্থনৈতিক ভূগোলের ফার্স্ট পার্ট রিসোর্স টাইপস, ন্যাচারাল অ্যান্ড হিউম্যান। ওকে, তো রিসোর্স মানে হলো সম্পদ। মানে সম্পদ কি সেটা দেখবো, সম্পদের কি কি প্রকারভেদ রয়েছে বা শ্রেণীবিভাগ রয়েছে সেগুলি আমরা দেখে নেব। টাইপস, তার মধ্যে থেকে স্পেসিফিকভাবে সিলেবাসে মেনশন করে দিয়েছে ন্যাচারাল অ্যান্ড হিউম্যান। ওকে, প্রাকৃতিক সম্পদ আর মানবিক সম্পদ সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে। তো এইগুলি আমরা আজকে ডিসকাস করব। প্রথমে কনসেপ্টটা দেখে নেব, কারণ কনসেপ্ট ক্লিয়ার করা খুব ইম্পর্টেন্ট। কনসেপ্ট ক্লিয়ার করলে কোশ্চেন আনসারগুলি ইজিলি আনসার করা যাবে। তারপর আমরা কোশ্চেন আনসার দেখে নেব। তো আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লাগবে, ক্লাসটা তোমাদের কাছে অনেকটা হেল্পফুল হবে। তো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তাছাড়া কোনো কনফিউশন হলে, কোনো কিছু জানা থাকলে তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। এখন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি। তো রিসোর্স মিন্স সম্পদ। তো সম্পদ কি? যে সমস্ত দ্রব্য মানুষের চাহিদা মেটাতে সক্ষম, অর্থাৎ মানুষের কোনো না কোনো চাহিদা মেটায়, তাদের সম্পদ হিসাবে গণ্য করা হয়। এই সম্পদকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। সম্পদের শ্রেণীবিভাগ সম্পর্কে নিম্নে আলোচনা করা হল। তো সম্পদ কি? সম্পদ হলো যেসব জিনিসপত্র, যেসব দ্রব্য মানুষের চাহিদা মেটাতে সক্ষম হয়, মানে মানুষের কোনো না কোনো চাহিদা মেটায়। বা আমরা সম্পদ বলতে যে কোনো বস্তুকে কিন্তু আমরা সম্পদ বলতে পারি না। যে বস্তুগুলি, যেই দ্রব্যগুলি মানুষের কাজে আসে বা এগুলি ব্যবহারযোগ্য, এগুলি কার্যকারিতা রয়েছে, সেগুলিকেই কিন্তু সম্পদ বলা হয়। তো বেসিক্যালি খুব ইজিলি বুঝতে গেলে সম্পদ কি? সম্পদ হলো মানুষের চাহিদা মেটায়। আর সব জিনিস কিন্তু সম্পদ হয় না। যেগুলি ধরো কার্যকারী রয়েছে, যেগুলি প্রয়োজনীয়তা রয়েছে, যেগুলি মানুষের চাহিদা মেটাতে সক্ষম হয়, সেগুলিকেই বলা হয় সম্পদ বা রিসোর্স। আর এই সম্পদ বা রিসোর্স যে রয়েছে তার কিন্তু বিভিন্ন টাইপস রয়েছে, মানে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্নভাবে ভাগ করেছে। এখন সেগুলি আমরা এক এক করে দেখে নেব। তো প্রথমেই আমরা দেখে নেব ফার্স্ট ওয়ান, সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে। সম্পদ যে সৃষ্টি হয় বিভিন্ন অনুসারে সম্পদ সৃষ্টি হয়, যেরকম উপাদান অনুসারে, মালিকানা অনুসারে, প্রাপ্যতা অনুসারে, এরকম বিভিন্নভাবে, কারণ বিভিন্ন দৃষ্টিকোণে বিভিন্নভাবে ভাগ করেছে। তার মধ্যে থেকে একটা হলো সম্পদ সৃষ্টি হয় উপাদান অনুসারে। তো সম্পদ সৃষ্টি হয় উপাদান অনুসারে তিন ভাগে। কয় ভাগ রয়েছে? তিন ভাগ রয়েছে। সেগুলি কি কি? প্রাকৃতিক সম্পদ, মানবিক সম্পদ আর সাংস্কৃতিক সম্পদ। তো প্রথমেই দেখে নেব প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ কি? প্রকৃত প্রদত্ত যে সব উপকরণ মানুষের অভাব মেটাতে সক্রিয় ভূমিকা পালন করে সেগুলিকে প্রাকৃতিক সম্পদ বলে, যেমন মৃত্তিকা, জলবায়ু, নদী, অরণ্য, খনিজ প্রভৃতি। বেসিক্যালি প্রাকৃতিক সম্পদটা কি? প্রাকৃতিক সম্পদ হলো যেটা প্রকৃতি থেকে, নেচার থেকে পাওয়া যায়, মানে প্রাকৃতিক সম্পদ রয়েছে যেগুলি মানুষের অভাব মেটাতে সাহায্য করে। কারণ সম্পদ কি? সম্পদ হলো মানুষের চাহিদা মেটায়, মানুষের কোনো না কোনো চাহিদা মেটায়, সেটাকে সম্পদ বলা হয়। আর তার মধ্যে থেকে যেগুলি প্রাকৃতিক থেকে পাওয়া যায়, যেগুলি আমরা প্রাকৃতিক থেকে পাচ্ছি আর সেগুলি আমাদের অভাব মেটাতে সাহায্য করছে, অভাব মেটাচ্ছে, সেগুলিকে বলা হয় প্রাকৃতিক সম্পদ। যেরকম মৃত্তিকা, এই যে মাটি বা নদী, অরণ্য, খনিজ, জলবায়ু, এগুলি কি? এগুলি হলো প্রাকৃতিক সম্পদ। এগুলি কিন্তু কোনো মানুষ বানায়নি, এগুলি নেচার থেকে হয়েছে, প্রাকৃতিক থেকে হয়েছে। তো এগুলো হলো প্রাকৃতিক সম্পদ, আর এগুলি কিন্তু মানুষের অভাব মেটাতে সাহায্য করে। তো এগুলিকে বলা হয় প্রাকৃতিক সম্পদ। নেক্সট রয়েছে মানবিক সম্পদ। মানবিক সম্পদ কি? মানুষকে নিয়ে যেসব সম্পদ গড়ে ওঠে সেগুলিকে মানবিক সম্পদ বলা হয়, যেমন জনবসতি, শ্রমিকের কর্মদক্ষতা, মানুষের উদ্ভাবনী ক্ষমতা প্রভৃতি। মানবিক সম্পদ কি? যেটা মানুষকে নিয়ে গড়া হয়, মানুষকে নিয়ে যে সম্পদ গড়ে ওঠে সেটাকে বলা হয় মানবিক সম্পদ। যেরকম ধরো জনবসতি, কোনো একটা এলাকা ধরো জনবসতি, কোনো একটা দেশের জনবসতি, এটা কি মানুষকে নিয়ে গড়ে উঠেছে, তো এটা হলো মানবিক সম্পদ। শ্রমিকের কর্মদক্ষতা, এখন যে শ্রমিকের কর্মদক্ষতা, তার যে কাজের যে স্কিলটা, শ্রমিকের তার কাজের স্কিলটা বা মানুষের যে কাজের যে স্কিলটা, সেটা কি? সেটা কিন্তু মানবিক সম্পদ, যেটা বেসিক্যালি মানুষকে নিয়ে গড়ে ওঠে যে সম্পদ, সেটাকে বলা হয় মানবিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ হলো প্রাকৃতিক থেকে যে সম্পদগুলো পেয়ে থাকে, যেগুলি মানুষের যে অভাব মেটাতে সাহায্য করে, সেগুলি প্রাকৃতিক সম্পদ। আর মানুষকে নিয়ে যে সম্পদ গড়ে ওঠে সেটা হলো মানবিক সম্পদ। ওকে, তো আরেকটা রয়েছে সাংস্কৃতিক সম্পদ। সাংস্কৃতিক সম্পদটা কি? সাংস্কৃতিক সম্পদ হলো যেসব উদ্ভাবনী শক্তির সাহায্যে মানুষ নিরপেক্ষ উপাদানগুলিকে সম্পদে পরিণত করে, সেগুলিকে বলে সাংস্কৃতিক সম্পদ। সাংস্কৃতিক সম্পদ কোনটা দেখো, মানে এটার মধ্যে কি? এটার মধ্যে যে নিরপেক্ষ উপাদানগুলি রয়েছে সেগুলিকে মানুষ কি করে? মানুষ তার শক্তির সাহায্যে, মানুষ তার উদ্ভাবনী
শক্তির সাহায্যে সেই সম্পদগুলিকে কাজে লাগায়, সেই সম্পদগুলিকে মানে কার্যকরী করে তোলে, সেটাকে বলা হয় সাংস্কৃতিক সম্পদ। যেরকম কারিগরি দক্ষতা, বিজ্ঞান চেতনা, শিক্ষা, এগুলি কি? এগুলি হলো সাংস্কৃতিক সম্পদ। তো প্রথমে আমরা কি দেখলাম? সম্পদ সৃষ্টি হয় কিসের অনুসারে? উপাদান অনুসারে। তো উপাদান অনুসারে হলে সেটাকে তিনটা পার্ট রয়েছে। কি কি রয়েছে? প্রাকৃতিক সম্পদ, মানবিক সম্পদ আর সাংস্কৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ কোনগুলি? প্রাকৃতিক সম্পদ হলো যেটা প্রকৃতি থেকে মানে নেচার থেকে, প্রকৃতি থেকে পাওয়া যায়, সেটা হলো প্রাকৃতিক সম্পদ। আর সম্পদ কি ছিল? সম্পদ হলো মানুষের চাহিদা মেটায়। আর যেই সম্পদ, সব বস্তু সম্পদ হয় না, যেগুলি মানুষের মানে কার্যকারী, যেই সম্পদের যে বস্তু কার্যকারী রয়েছে, প্রয়োজনীয়তা রয়েছে, সেগুলি হলো সম্পদ। যেটা নেচার থেকে পাই আমরা, সেটা হলো প্রাকৃতিক সম্পদ। আর যেটা মানুষকে নিয়ে গড়ে ওঠে, সেটা হলো মানবিক সম্পদ। আর মানুষ যখন নিরপেক্ষ উপাদানগুলিকে সম্পদে পরিণত করে, ধরো কারো স্কিল লাগিয়ে কোনো একটা কিছু সম্পদটাকে ধরো এখন মানুষের কত স্কিল রয়েছে, যেরকম ধরো ইন্ডাস্ট্রির মধ্যে অনেক কিছু বানিয়ে থাকে, বা ধরো এখন একটা ড্রেসই বানানো হলো, এটা কিন্তু একটা স্কিল লাগিয়ে একটা ধরো ড্রেস বানানো হলো। তো এই যে কারিগরি দক্ষতাটা, এটা কি? এটা কিন্তু সাংস্কৃতিক সম্পদ। মানুষ যখন নিরপেক্ষ উপাদানগুলিকে সম্পদে পরিণত করে, তখন সেটা হয় সাংস্কৃতিক সম্পদ। তো আশা করি তোমরা ফার্স্ট পার্টটা বুঝতে পেরেছো। তো আমরা দেখলাম সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে। নেক্সট আমরা দেখব সম্পদের জৈবিক বৈশিষ্ট্য অনুসারে। এখন দেখব সম্পদ যে সৃষ্টি হয় কি অনুসারে? জৈবিক বৈশিষ্ট্য অনুসারে। প্রথম দেখিয়েছিলাম উপাদান অনুসারে, আর এখন দেখব জৈবিক বৈশিষ্ট্য অনুসারে। তো জৈবিক বৈশিষ্ট্য অনুসারে দুইটা পার্ট রয়েছে। কি কি? জৈব সম্পদ আর অজৈব সম্পদ। আর এই দুইটাই কিন্তু প্রকৃতি থেকে পাওয়া যায়, এই দুইটাই প্রকৃত থেকে পাওয়া যায়, কিন্তু দুইটার মধ্যে ডিফারেন্স রয়েছে। ডিফারেন্স কোন জায়গাতে? জৈব সম্পদ জীবজন্তু ও উদ্ভিদ থেকে প্রাপ্ত সম্পদকে বলে জৈব সম্পদ। কয়লা, চুনাপাথর, খনিজ সম্পদের উৎপত্তি হয়েছে সুদূর অতীতে জীবজগৎ থেকে। এই কারণে এদের বর্তমানে মৃত জৈব সম্পদ বলা হয়। জৈব সম্পদ কি? প্রথমত জৈবিক বৈশিষ্ট্য অনুসারে হলে সবটাই এটাও প্রকৃত থেকে পাওয়া যায়, এটাও প্রকৃত থেকে পাওয়া যায়। যখন কোনো একটা ধরো জীবজন্তু, উদ্ভিদ, বেসিক্যালি সজীব বস্তু থেকে যে সম্পদটা পাওয়া যায়, সজীব বস্তু থেকে, প্রাকৃতি থেকে, কিন্তু সজীব বস্তু থেকে যে সম্পদ পাওয়া যায়, সেটাকে বলা হয় জৈব সম্পদ। পরবর্তী সময়ে এটা যে মৃত হয়ে যায়, পরবর্তী সময় এটা কি হয়? মৃত জৈব সম্পদ হয়ে যায়। ওকে, তো জৈব সম্পদ কি? যেটা জীবজন্তু বা উদ্ভিদ, মানে এগুলি কিন্তু সজীব, মানে সজীব বস্তু থেকে যে মানে প্রাকৃতিক সম্পদগুলি, যে সম্পদগুলি পাওয়া যায়, সেগুলিকে বলা হয় জৈব সম্পদ। আর বর্তমানে এগুলি কিন্তু মৃত জৈব সম্পদও বলা হয়। আর অজৈব সম্পদ কি? যেসব সম্পদ প্রাণহানি জড়বস্তু থেকে সৃষ্টি হয় তাকে বলে অজৈব সম্পদ। মানে যে সম্পদগুলি প্রাণহানি জড়বস্তু, প্রাকৃতিক কিন্তু জড়বস্তু থেকে সৃষ্টি হয়েছে, সেগুলিকে বলা হয় অজৈব সম্পদ। যেরকম ধাতব, খনিজ, জল, প্রস্তরখণ্ড, মৃত্তিকা প্রভৃতি। যেরকম ধরো জল কি? জল কিন্তু জড়, এটা প্রাকৃতিক থেকে, এটা প্রকৃতি থেকে আমরা পেয়েছি, কিন্তু এটা জড়। তো এরকম প্রাকৃতিক থেকে কোনো জড়বস্তু থেকে যে সম্পদটা সৃষ্টি হয়, সেটা হলো অজৈব। আর প্রাকৃতি থেকে, সজীব বস্তু থেকে যখন এটা উৎপত্তি হয়েছে, সম্পদ এসেছে, তখন সেটাকে বলা হয় জৈব সম্পদ। তো আশা করি এই দুইটা বুঝতে পেরেছো। তো সম্পদের জৈবিক বৈশিষ্ট্য অনুসারে দুইটা রয়েছে, আর দুইটাই প্রকৃত থেকে পাওয়া যায়। একটা জৈব, যেটা সজীব বস্তু থেকে যে প্রাকৃতিক সম্পদ আসে, সেটাকে জৈব সম্পদ। আর জড় বস্তু থেকে যে প্রাকৃতিক সম্পদ আসে, সেটাকে বলা হয় অজৈব সম্পদ। ওকে, সো আশা করি এই পার্টটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। মানে এইগুলি বুঝলেই কিন্তু তোমরা আনসারটা করতে পারবে। কারণ কোশ্চেন কিরকম আসে, ধরো দিয়ে দিলে এই যে খনিজ বা জল, এই যে জল রয়েছে, এটা কি ধরনের সম্পদ? এটা কি জৈব সম্পদ, এটা কি অজৈব সম্পদ, এটা মানবিক সম্পদ না সাংস্কৃতিক সম্পদ? তখন কি হবে? জল হবে অজৈব সম্পদ। এরকম ধরনের কিন্তু কোশ্চেন আসতে দেখা যায়। তো আশা করি এই পার্টটা ভালোভাবে বুঝতে পেরেছো। কোনো কনফিউশন থাকলে, কোনো কিছু জানার থাকলে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। আর তাছাড়া তোমাদের নোটসের প্রয়োজন হলে, ক্লাসেসের প্রয়োজন হলে, মক টেস্টের প্রয়োজন হলে, সেটার জন্য কিন্তু তোমরা সাকসেস মাস্টারি এই অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো। ফ্রি মক টেস্টের সুবিধা রয়েছে, সেটার জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এনিওয়ে, বাকি ডিটেলস পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা সেরে নিই। নেক্সট আমরা দেখবো সম্পদের স্থায়িত্ব ও ক্ষয়িষ্ণুতার অনুসারে। এখন দেখবো স্থায়িত্ব ও ক্ষয়িষ্ণুতা অনুসারে। তো এইটাকেও দুই ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হলো গচ্ছিত বা অনুপূর্ণভোগ সম্পদ, বা এটাকে সঞ্চিত ক্ষয়িষ্ণু সম্পদও বলা হয়। যেসব সম্পদের পরিমাণ সীমিত এবং ক্রমাগত ব্যবহারের ফলে নিঃশেষিত হয় তাদের বলা হয় গচ্ছিত সম্পদ। মানে যেসব সম্পদ
এগুলি কি হয়, এগুলি প্রাকৃতিক সম্পদ, কিন্তু কিন্তু এগুলি কি হয়, এগুলি একটা সীমিত মানে একটা লিমিটেড রয়েছে, এগুলি লিমিটেড রয়েছে, যত বেশি ব্যবহার করা হচ্ছে তত বেশি এগুলি শেষ হয়ে যাচ্ছে। ওকে, তো এগুলিকে বলা হয় গচ্ছিত বা অপূর্ণভোগ সম্পদ। ক্রমাগত ব্যবহারের ফলে ক্ষয় হয়, মানে ক্রমাগত যে ব্যবহার করার ফলে ক্ষয় হচ্ছে, আর ক্ষয় হচ্ছে বলে এটার আরেকটা নাম দেওয়া হয়েছে ক্ষয়িষ্ণু সম্পদ। ক্ষয়িষ্ণু সম্পদ বলা হয়, যেহেতু ক্রমাগত ব্যবহার করার ফলে ক্ষয় হচ্ছে তার জন্য কি দেওয়া হয়েছে, ক্ষয়িষ্ণু সম্পদ। যেমন কয়লা, খনিজ তেল, আকরিক লোহা, যেরকম ধরো কয়লা রয়েছে, খনিজ তেল রয়েছে, আকরিক লোহা রয়েছে, এগুলি কিন্তু লিমিটেড রয়েছে, এগুলি সীমিত রয়েছে, কিন্তু ক্রমাগত কন্টিনিউয়াসলি এগুলি ব্যবহার করার কারণে এগুলি কিন্তু ক্ষয় হচ্ছে, এগুলি কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো তার জন্য এগুলি আরেকটা নাম হলো ক্ষয়িষ্ণু সম্পদ, বা এগুলি যেহেতু পূর্ণ হয় না তার জন্য অপূর্ণভ সম্পদ বলা হয়। আর যদিও এটা পূর্ণ হয় তাহলে এটা কোটি কোটি বছর লাগে, অনেক সময় লাগে। যদি গচ্ছিত সম্পদের পুনঃব্যবহার করা সম্ভব হয় তাহলে তাদের যে আবর্তনীয় গচ্ছিত সম্পদ বলে। যদি গচ্ছিত সম্পদটা পুনঃ ব্যবহার করা সম্ভব হয় তাহলে তাদের অবর্তনীয় গচ্ছিত সম্পদ বলা হয়। যেমন ধরো বাতিল লোহা, ইস্পাত, এগুলি। ওকে, তো বেসিক্যালি তোমরা মনে রাখবে গচ্ছিত বা অপূর্ণভব সম্পদ যেটাকে যে সঞ্চিত বা ক্ষয়িষ্ণু সম্পদও বলা হয়। কেন? কারণ এই ধরনের সম্পদ, এটা প্রাকৃতিক সম্পদ, এটা হলো এক ধরনের প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদটা এটা একটা লিমিটেড রয়েছে, যত বেশি ব্যবহার করা হচ্ছে, যত বেশি ইউজ করা হচ্ছে তত বেশি এটা কিন্তু ক্ষয় হচ্ছে, কমছে। ধরো কয়লা ব্যবহার করা হচ্ছে, তাহলে কয়লাটা কমবে, কারণ এটা লিমিটেড রয়েছে। তো তার জন্য ক্ষয় যেহেতু হচ্ছে, এটা একটা নাম হলো ক্ষয়িষ্ণু সম্পদ। আর এটা মানে পূর্ণ হয় না, এটা ক্রমাগত ব্যবহার করার কারণে এটা কি হচ্ছে, এটা কিন্তু কমছে। আর যদিও এটা কোনো কারণে কোনো কিছু পূর্ণ হয় তাহলে কিন্তু এটা অনেক বছর, কোটি কোটি বছর সময় লাগবে। তো এটাকে বলা হয় গচ্ছিত বা অপূর্ণভোগ সম্পদ, বা এটাকে ক্ষয়িষ্ণু সম্পদও বলা হয়। নামগুলি কিন্তু মনে রাখবে। নেক্সট রয়েছে অবাধ বা প্রবাহমান বা অক্ষয়িষ্ণু সম্পদ, মানে আগেরটা থেকে উল্টা। যেসব সম্পদ ক্রমাগত ব্যবহারের ফলেও নিঃশেষিত হয় না তাদের বলা হয় অবাধ বা প্রবাহমান সম্পদ। মানে এই সম্পদগুলি লিমিটলেস, কোনো লিমিট নেই, আগে এগুলি লিমিট ছিল, এখন লিমিট নেই। এগুলি যত বেশি ব্যবহার করুক না কেন এগুলি কিন্তু শেষ হয় না। এগুলি মানে আপনি এগুলি শেষ হলেও আপনি আবার ফুলফিল হয়ে যায়। যেরকম ধরো সূর্যরশ্মি, যেরকম ধরো সানলাইটটা কি, রোজ সানলাইট, এটা রোজ দিনের বেলা আমরা সানলাইট পাচ্ছি, এটা কিন্তু সানলাইট থেকে এখন অনেক কাজ হচ্ছে, তো ইউজ করা ফলেও কিন্তু এটা কি হচ্ছে, এটা কিন্তু আপনি পূরণ হয়ে যাচ্ছে, পরের দিন আবার সকাল হচ্ছে, আবার মানে কি হচ্ছে, আবার এখানে সানলাইটটা পড়ছে, তো এটা কি, এটা কিন্তু শেষ হয় না। তো ওই ধরনের সম্পদকে বলা হয় অবাধ বা প্রবাহমান বা অক্ষয়িষ্ণু সম্পদ, যেহেতু ক্ষয় হয় না তার জন্য অক্ষয়িষ্ণু সম্পদ বলা হয়। যেরকম নদীর জল, বাতাস, এগুলি কি, এগুলি কিন্তু অপ্রবাহমান। যেরকম ধর নদীর জল কিছু শুকিয়ে যেতে পারে, কিন্তু এটা ধরো শুকিয়ে যেতে পারে, আবার সাময়িকভাবে টেম্পোরারি শুকিয়ে যেতে পারে, আবার পরবর্তী সময় ধরো বৃষ্টি হলো তখন কিন্তু আবার দেখবে এটা আবার ফুলফিল হয়ে যায়। যেরকম বাতাস, তো এগুলি হলো কিছু অবাধ বা প্রবাহমান বা অক্ষয়িষ্ণু সম্পদের উদাহরণ। কোনো প্রবাহমান সম্পদ ব্যবহারের ফলে সাময়িকভাবে কমে যায়, আর কিছু প্রবাহমান সম্পদ আছে এগুলি ব্যবহার করতে করতে কমে যায়, কিন্তু কমে যাওয়ার পরেও নির্দিষ্ট সময় পরে আবার আপনি পূরণ হয়ে যায়, আবার নির্দিষ্ট একটা সময় পরে এগুলি আপনি ফুলফিল হয়ে যায়। এদের পুনর্ভব সম্পদ বা পূরণশীল সম্পদও বলা হয়, মানে এগুলি ফুলফিল হচ্ছে, পূরণ হচ্ছে, তার জন্য এটাকে পুনর্ভব সম্পদ বা পূরণশীল সম্পদও কিন্তু বলা যায়। তো আরও দুইটা নাম আমরা জানতে পেরেছি। যেরকম ধরো সমুদ্রের মাছ, বনভূমি প্রভৃতি। ধরো সমুদ্রের মাছ, এখন সমুদ্র থেকে মাছ তুলছে, এগুলি বিক্রি করাচ্ছে, এগুলি আমরা খাচ্ছি, তো এগুলি কি হচ্ছে, এগুলি কিন্তু কমে যাচ্ছে, কিন্তু আবার এগুলি ফুলফিল হয়ে যাচ্ছে। তো কিছু প্রবাহমান সম্পদ আছে, এগুলি ব্যবহার করার কারণে কিছু সময়ের জন্য এগুলি কমে যায়, তারপর এগুলি আবার একটা নির্দিষ্ট সময় পর আপনি ফুলফিল হয়ে যায়, তার জন্য এটাকে পুনর্ভব সম্পদ বা পূরণশীল সম্পদও বলা হয়। তো এখানে দেখো কতগুলি নাম জানতে পেরেছি: অবাধ, প্রবাহমান, অক্ষয়িষ্ণু সম্পদ, পুনর্ভব সম্পদ, পূরণশীল সম্পদ। সবগুলি মিনিং কিন্তু সেম। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। তো এটাই ছিল কি সম্পদের স্থায়িত্ব ও ক্ষয়িষ্ণুতার অনুসারে। তো প্রথমে গচ্ছিত বা অপূর্ণভব বা এটাকে ক্ষয়িষ্ণু সম্পদও বলা হয়, যেটা লিমিটেড থাকে, সীমিত থাকে, যত বেশি ব্যবহার করা হয় তত বেশি এটা ক্ষয় হতে থাকে, কমতে থাকে, তার জন্য এটাকে ক্ষয়িষ্ণু সম্পদ বলে। আর কিছু এটা মানে পূরণ তো নর্মালি হয় না, কিন্তু পূরণ হলে এটা কোটি কোটি বছর সময় লাগে। আর অন্যদিকে অবাধ, প্রবাহমান, অক্ষয়িষ্ণু বা পুনর্ভব বা পূরণশীল সম্পদ হলো যেটা লিমিটেড থাকে না, এটা কি হয়, মানে এটা কিছু প্রবাহমান সম্পদ রয়েছে যেটা ব্যবহার করার পরেও একটা নির্দিষ্ট সময় আবার আপনি ফুলফিল হয়ে যায়, তো ওইটাকে বলা হয় অবাধ বা প্রবাহমান বা অক্ষয়িষ্ণু সম্পদ। ওকে, সো আশা করি এই পার্টটা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট রয়েছে
সম্পদের অসম বন্টন অনুসারে, সম্পদের অসম বন্টন অনুসারে এটাকে আবার 4 ভাগে ভাগ করা যায়। কি কি? সর্বত্র লভ্য সম্পদ। সর্বত্র লভ্য সম্পদ কি? যেসব প্রাকৃতিক সম্পদ পৃথিবীর সর্বত্রই পাওয়া যায় তাদের বলা হয় সর্বত্র লভ্য সম্পদ, যেমন বাতাস, সূর্যালোক। মানে যে প্রাকৃতিক সম্পদ, এই যে সম্পদের অসম বন্টন অনুসারে সবটাই হলো প্রাকৃতিক, সবটাই হলো প্রাকৃতিক, মানে যেসব প্রাকৃতিক সম্পদ পৃথিবীর সব জায়গায় পাওয়া যায়, এরকম কোনো স্পেসিফিক নেই যে এখানে পাওয়া যায় এখানে পাওয়া যায়, এরকম না, পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় সেটাকে বলা হয় সর্বত্র লভ্য সম্পদ। যেরকম ধরো বাতাস, পৃথিবীর সব জায়গায় বাতাস আছে, পৃথিবীর সব জায়গায় সূর্যের আলো পৌঁছাচ্ছে, কম বেশি পৌঁছাচ্ছে, তো এগুলি হলো সর্বত্র লভ্য সম্পদ। নেক্সট হলো সহজলভ্য সম্পদ। বেশ কিছু প্রাকৃতিক সম্পদ আছে যেগুলি পৃথিবীর সর্বত্র পাওয়া না গেলেও অধিকাংশ দেশেই পাওয়া যায়, সেগুলিকে বলে সহজলভ্য সম্পদ, যেমন কর্ষণযোগ্য জমি, বনভূমি প্রভৃতি। আর বেশ কিছু প্রাকৃতিক সম্পদ আছে যেগুলি পৃথিবীর সব জায়গায় তো পাওয়া যায় না, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় পাওয়া যায়, ম্যাক্সিমাম দেশেই পাওয়া যায়, সেগুলিকে বলা হয় সহজলভ্য, কারণ এগুলি সহজেই পাওয়া যায় তার জন্য সহজলভ্য সম্পদ বলা হয়। যেরকম ধরো কর্ষণযোগ্য জমি রয়েছে, বনভূমি রয়েছে, সব জায়গায় না থাকলেও ম্যাক্সিমাম জায়গায় রয়েছে, তো এটা হলো সহজলভ্য সম্পদ। নেক্সট হলো দুষ্প্রাপ্য সম্পদ, যেটা খুব কম জায়গায় পাওয়া যায়। কিছু প্রাকৃতিক সম্পদ আছে যেগুলি পৃথিবীর সামান্য কয়েকটি দেশেই পাওয়া যায়, এদের দুষ্প্রাপ্য সম্পদ বলা হয়। মানে কিছু প্রাকৃতিক সম্পদ আছে যেগুলি পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় না বা ম্যাক্সিমাম জায়গাতে পাওয়া যায় না, বাস কয়েকটা দেশে মানে কয়েকটা জায়গাতেই পাওয়া যায়, সেগুলিকেই দুষ্প্রাপ্য সম্পদ বলা হয়। যেরকম ধরো টিন, টিন শুধুমাত্র মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও বলিভিয়াতেই পাওয়া যায়, অব্র ভারত, ব্রাজিল, আমেরিকা যুক্তরাষ্ট্রতে পাওয়া যায়, মানে এগুলি কয়েকটা দেশে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায় বা ম্যাক্সিমাম জায়গাতেও পাওয়া যায় না। আর একমাত্র লভ্য সম্পদ হলো যেটা জাস্ট একটা জায়গাতেই পাওয়া যায়। যেসব প্রাকৃতিক সম্পদ পৃথিবীর একমাত্র স্থান পাওয়া যায় সেগুলিকে একমাত্র লভ্য সম্পদ বলে, যেমন যে ক্রায়োলাইট, ক্রায়োলাইট যা কেবল গ্রিনল্যান্ডে পাওয়া যায়, যে ক্রায়োলাইট যেটা শুধুমাত্র গ্রিনল্যান্ডে পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। তো এটাই ছিল অসম বন্টন অনুসারে যে সম্পদ সৃষ্টি হয়। সর্বত্র লভ্য সম্পদ হলে পৃথিবীর সব জায়গায় পাওয়া যায়, সহজলভ্য হলে ম্যাক্সিমাম জায়গায় পাওয়া যায়, দুষ্প্রাপ্য হলে কয়েকটা জায়গায় পাওয়া যায়, আর একমাত্র লভ্য হলে জাস্ট একটা স্থানেই পাওয়া যায়। ওকে, নেক্সট সম্পদের মালিকানা অনুসারে, এখন দেখো সম্পদের মালিকানা অনুসারে, সম্পদের মালিকানা অনুসারেও 4 ভাগে ভাগ করা হয়। কি কি? ব্যক্তিগত সম্পদ, মানে যেটা ব্যক্তিগত থাকে, পার্সোনাল থাকে, ইন্ডিভিজুয়াল যে রিসোর্স থাকে, যেরকম যেসব সম্পদ কোনো একজন ব্যক্তি নিজস্ব, তাদের ব্যক্তিগত সম্পদ, মানে যেসব সম্পদ একজন ব্যক্তি তার নিজস্ব একটা সম্পদ, সেটাকে বলা হয় ব্যক্তিগত সম্পদ। যেরকম নিজের জমি, বাড়ি, বুদ্ধি, শিক্ষা। যেরকম ধরো আমার বাড়ি, এটা কি? এটা ব্যক্তিগত, এটা কিন্তু সামাজিক না, এটা ব্যক্তিগত। ওকে, যেরকম বললাম যে আমার বাড়ি, আমার জমি, আমার বুদ্ধিটা কিন্তু আমার বুদ্ধি অন্য কারো হবে না, আমার শিক্ষাটা অন্য কারো হবে না, এটা আমারটা আমারই থাকবে, পার্সোনাল। এটা হলো ইন্ডিভিজুয়াল, তো এটা হলো ব্যক্তিগত সম্পদ। সামাজিক সম্পদ, সমাজের অধীনস্থ সম্পদগুলির নাম সামাজিক সম্পদ, মানে যেগুলি সমাজে, এগুলি শুধু পার্সোনাল না, এগুলি সমাজের জন্য। যেরকম ধরো আমাদের সবাই যার যে এরিয়াতে স্কুল রয়েছে, হসপিটাল রয়েছে, এগুলি কি? এগুলি হলো সামাজিক সম্পদ, এগুলো পার্টিকুলার একজনের হয় না, এটা সমাজের সবার জন্য হয়। যেরকম হাসপাতাল, বিদ্যালয়, মহাবিদ্যালয় প্রভৃতি। নেক্সট রয়েছে জাতীয় সম্পদ। জাতীয় সম্পদ কি? যেসব সম্পদ ব্যক্তিগত নয়, সারা দেশের বা জাতি তাদের জাতীয় সম্পদ বলে, মানে যেসব সম্পদ ব্যক্তিগত নয়, এগুলি সারা দেশের জন্য এরা জাতির জন্য, এগুলিকে বলা হয় জাতীয় সম্পদ। যেরকম ধরো ভারতের বনজ যে রয়েছে, এটা কিন্তু শুধুমাত্র ধরো একজনের বা 2-3 জনের নয়, এটা ইন্ডিয়ার সবার, ভারতের সবার এটা। ও খনি সম্পদ, চীনের খনি সম্পদ প্রভৃতি। সর্বজনীন সম্পদ, যেটা সবার, পৃথিবীর সবার জন্য। যেসব সম্পদ কোনো ব্যক্তি, জাতি বা দেশের নিজস্ব নয়, সেগুলি সর্বজনীন সম্পদ, মানে যেগুলি নিজস্ব বা কোনো সামাজিকগত বা শুধু জাতি বা দেশের নয়, এগুলো সবার জন্য, পৃথিবীর সবার জন্য, ওইটাকে বলা হয় সার্বজনীন সম্পদ। যেমন সমুদ্রের তলদেশের খনি সম্পদ, সমুদ্রের তলদেশের যে খনি সম্পদ, এটা সবার জন্য। আকাশপথ সবার জন্য। অ্যান্টার্কটিকা যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, এটাও কিন্তু সবার জন্য, কারণ অ্যান্টার্কটিকা পার্টিকুলার কোনো একটা দেশের না, এটা সবার, তার জন্য অ্যান্টার্কটিকার প্রাকৃতিক সম্পদ, এগুলি হলো সর্বজনীন। ওকে, তো ইন্ডিভিজুয়াল হলে যেটা ব্যক্তিগত থাকে, সামাজিক হলে সমাজের, তারপর জাতীয় সম্পদ মানে সারা দেশের বা জাতির থাকে, আর সার্বজনীন হলে সবার জন্য থাকে। নেক্সট রয়েছে সম্পদের প্রাপ্যতা অনুসারে। সম্পদের প্রাপ্যতা অনুসারে 2 ভাগে। কি কি? বিকশিত সম্পদ আর সম্ভাব্য সম্পদ। বিকশিত সম্পদ কি? যেসব সম্পদ শুধুমাত্র গচ্ছিত বা আবদ্ধ অবস্থায় নেই, ক্রমাগত ব্যবহার করা হচ্ছে, তাদের বিকশিত সম্পদ বলে। মানে যেসব সম্পদ গচ্ছিত বা আবদ্ধ, যে আমরা একটু আগে পড়েছিলাম গচ্ছিত সম্পদের ব্যাপারে, তো গচ্ছিত বা আবদ্ধ অবস্থায় নেই, এগুলি ক্রমাগত ব্যবহার করা হচ্ছে, এগুলি ব্যবহার করা হচ্ছে, ডেভেলপমেন্টের জন্য এগুলি ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হচ্ছে, ওইগুলিকে বলা হয় বিকশিত সম্পদ। যেরকম ভারতের কয়লা সম্পদ। এই যে কয়লা হলো একটা গচ্ছিত, যেটা কি এটা লিমিটেড থাকে, যত বেশি ব্যবহার করা হচ্ছে তত বেশি কিন্তু ক্ষয় হচ্ছে, তার জন্য
এটাকে ক্ষয়িষ্ণু সম্পদও বলা হয়। তো এই যে ক্ষয়িষ্ণু সম্পদ এগুলি গচ্ছিত বা আবর্তন থাকলেও এগুলি কি হচ্ছে ডেভেলপমেন্টের জন্য কিন্তু কন্টিনিউয়াসলি এগুলি ব্যবহার করা হচ্ছে, তার জন্য এগুলিকে বলা হয় বিকশিত সম্পদ, যেরকম ভারতের কয়লা সম্পদ, জাপানের জলবিদ্যুৎ শক্তি ইত্যাদি। তারপর সম্ভাব্য সম্পদ কি, যেসব সম্পদের অস্তিত্ব ও ব্যবহারযোগ্যতা থাকা সত্ত্বেও প্রাকৃতিক ও অর্থনৈতিক ও সাংস্কৃতিক কারণে সেগুলি পুনঃ ব্যবহার করা সম্ভব হয় না, তাদের সম্ভাব্য সম্পদ বলে। মানে যেসব সম্পদের অস্তিত্ব আছে এগুলি ব্যবহার করারও যোগ্য রয়েছে, কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও প্রাকৃতিক বা অর্থনৈতিক বা সাংস্কৃতিক কোনো না কোনো কারণে সেগুলি আবার মানে রিইউজ করা যায় না, পুনঃব্যবহার করা যায় না, পুনঃব্যবহার করা সম্ভব হয় না, সেগুলিকেই বলা হয় সম্ভাব্য সম্পদ। আর সম্ভাব্য সম্পদের এক্সাম্পল হলো ভারতের সৌরশক্তি একটা সম্ভাব্য সম্পদের উদাহরণ, কঙ্গো গণপ্রজাতন্ত্র জলবিদ্যুৎ শক্তি, এগুলি হলো সম্ভাব্য সম্পদের উদাহরণ। ওকে, তো আশা করি তোমরা এই পার্টটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো কি কি দেখলাম একটা রিকেপ দিয়ে দিচ্ছি, তারপর আমরা কোশ্চেন আনসারও প্র্যাকটিস করবো। তো আজকে আমরা স্টার্ট করলাম অর্থনৈতিক ভূগোল অর্থাৎ ইকোনমিক জিওগ্রাফি, রিসোর্স চ্যাপ্টার, রিসোর্স মিন সম্পদ, তার টাইপসগুলি আমরা দেখে নেব, তার মধ্যে ন্যাচারাল আর হিউম্যান আমরা দেখবো। তো সম্পদ কি সেটা দেখে নিয়েছি, আর সম্পদের বিভিন্ন বিভিন্ন ভাগ রয়েছে, বিভিন্ন দৃষ্টিকোণে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, যেরকম সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে 3 ভাগে, কি কি, প্রাকৃতিক, মানবিক, তারপর সাংস্কৃতিক। তারপর সম্পদ সৃষ্টির জৈবিক বৈশিষ্ট্য অনুসারে আবার 2 ভাগে, জৈব আর অজৈব। তারপর রয়েছে সম্পদের স্থায়িত্ব বা ক্ষয়িষ্ণুতা অনুসারে, তো গচ্ছিত বা অপনব সম্পদ, এটাকে ক্ষয়িষ্ণু সম্পদও বলা হয়। আর আরেকটা পার্ট হলো অবাধ বা প্রবাহমান বা অক্ষয়িষ্ণু সম্পদ, বা এটাকে পুনঃশীল সম্পদও কিন্তু বলা হয়। তারপর রয়েছে সম্পদের অসম বন্টন অনুসারে, সম্পদের অসম বন্টন অনুসারে 4টা ভাগে ভাগ করা হয়েছে, কি কি, সর্বত্রলভ্য সম্পদ, সহজলভ্য সম্পদ, তারপর হচ্ছে দুষ্প্রাপ্য সম্পদ, একমাত্র লভ্য সম্পদ, তারপর রয়েছে সম্পদের মালিকানা অনুসারে বা 4 ভাগে, কি কি, ব্যক্তিগত সম্পদ, সামাজিক সম্পদ, জাতীয় সম্পদ আর সর্বজনীন সম্পদ। আর লাস্ট ওয়ান সম্পদের প্রাপ্যতা অনুসারে, এটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, কি কি, বিকশিত সম্পদ আর সম্ভাব্য সম্পদ। তো আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা কোশ্চেন আনসারগুলি প্র্যাকটিস করে নিই। প্রাকৃতিক সম্পদ কয় প্রকার, প্রাকৃতিক সম্পদ 2 প্রকার, কি কি, জৈব অজৈব। তারপর রয়েছে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের উদাহরণ, নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের উদাহরণ যেরকম মাটি, জল, বায়ু, এগুলি হলো নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। সৌরশক্তি হলো, সৌরশক্তি কি, নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, এগুলি কি, সৌরশক্তিটা হলো নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, মানে যেটা লিমিটেড থাকে না, এটা অনেক ইউজ করা যায় সেটা। ওকে, নেক্সট রয়েছে যে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের উদাহরণ হলো কয়লা, মানে যেটা লিমিটেড রয়েছে, ক্রমাগত ব্যবহারের ফলে এটা ক্ষয় হচ্ছে, তো সেটাই হলো কি, অবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, সেটা হলো কয়লা। প্রাকৃতিক গ্যাস হলো একটা এই যে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, এটা একটা প্রাকৃতিক সম্পদ, তার মধ্যে এটা হলো একটা অনবায়নযোগ্য সম্পদ, কারণ এটা ক্রমাগত ব্যবহারের ফলে কিন্তু এটা ক্ষয় হচ্ছে। সম্পদ সংরক্ষণের প্রধান করণীয় বিষয়, সম্পদটা যে সংরক্ষণ করা হয় তার জন্য প্রধানত কি করতে পারি আমরা, ব্যবহারের মাত্রা কমাতে পারি। ধরো সম্পদ একটা উদাহরণ জল, এখন জলটা সংরক্ষণ করা বা এই যে বন রয়েছে, অরণ্য রয়েছে, এগুলি সংরক্ষণ করার জন্য এগুলি ব্যবহার আমরা কম করতে পারি। অরণ্য সংরক্ষণের জন্য কি করতে পারি, ধরো গাছ কাটা যতটুকু ধরো ততটুকু আমরা করলাম, ব্যবহারের মাত্রাটা কমালাম, বা ধরো অপ্রয়োজনীয় ব্যবহার বন্ধ করা, যেটা প্রয়োজন নেই সেটা আমরা ব্যবহার করা বন্ধ করলাম। পুনঃব্যবহার ও পুনরুৎপাদন, মানে একটা জিনিস পুনর্ব্যবহার করা, রিইউজ করা বা পুনরুৎপাদন করা। ধরো একটা গাছ কাটলাম, কোনো একটা প্রয়োজনে গাছ কাটা হলো, আমরা আরেকটা গাছ লাগালাম, তো পুনরুৎপাদন করা হয়। তো এইভাবেই কিন্তু আমরা সম্পদ সংরক্ষণ করতে পারি। নেক্সট রয়েছে গচ্ছিত সম্পদ হলো, গচ্ছিত সম্পদের একটা উদাহরণ হলো কয়লা, গচ্ছিত সম্পদের একটা উদাহরণ কি, কয়লা, যেটা লিমিটেড থাকে আর যেটা ক্রমাগত ব্যবহারের ফলে ক্ষয় হচ্ছে, সেটা কি গচ্ছিত সম্পদ। তা অন্যান্য কি নাম রয়েছে সেটাও কিন্তু আগে দেখেছি। ফ্যান্টম পাইল, ফ্যান্টম পাইল কি, সম্পদের কার্যকারিতা বৃদ্ধির ধারণা। প্রবাহমান সম্পদের একটা উদাহরণ হলো মানুষ, মানুষ হলো প্রবাহমান সম্পদের কিন্তু একটা উদাহরণ। নেক্সট রয়েছে কয়লা, কয়লা একটি অপূরণশীল সম্পদ, কারণ এটা কি পূরণ হয় না, আর এটা কি মানে কয়লাটাকে একটা গচ্ছিত সম্পদ বা এটাকে অপূরণশীল সম্পদও বলা হয়। জলবিদ্যুৎ হলো একটা প্রবাহমান সম্পদ, যেটা কি হয় মানে যে পুনঃব্যবহার করা, যেটা লিমিটেড থাকে না, তো এটা প্রবাহমান সম্পদ। নেক্সট রয়েছে প্রবাহমান সম্পদের অপর নাম পুনর্ভব সম্পদ, মানে বা পূরণশীল সম্পদও বলা হয়, কারণ এটা আবার মানে পূরণ হয়, তো এটাকে পুনর্ভব সম্পদও বলা হয়। সম্পদের কার্যকারিতা গতিশীল, সম্পদের যে কার্যকারিতা এটা কিন্তু গতিশীল, এটা কিন্তু স্থির থাকে না, এটা গতিশীল। সৃষ্টির উপাদান অনুসারে যে সম্পদ যে সৃষ্টি হয় উপাদান অনুসারে কয় প্রকার, 3 প্রকার, কি কি, প্রাকৃতিক, মানবিক আর সাংস্কৃতিক। সঞ্চিত সম্পদের একমাত্র উৎস হলো প্রকৃতি। এই যে সঞ্চিত সম্পদ বা গচ্ছিত, পূরণশীল বা প্রবাহমান যেটাই বলো, এগুলির মেন যে উৎসটা কোথায় থেকে হয়, প্রকৃতি, কারণ এগুলি প্রাকৃতিক সম্পদের কথা বলা হয়েছে, তো এটা উৎস হলো প্রকৃতি, নেচার।
হিমালয় তলদেশে সঞ্চিত খনিজ তেল এক ধরনের নিরপেক্ষ উপাদান। হিমালয় তলদেশে যে সঞ্চিত খনিজ তেল রয়েছে এগুলি হলো এক ধরনের কি নিরপেক্ষ উপাদান। একটি গচ্ছিত সম্পদ হলো খনিজ তেল। খনিজ তেলটা কি একটি গচ্ছিত সম্পদ যেটা ক্রমাগত ব্যবহার করার কারণে ক্ষয় হচ্ছে। যেসব প্রাকৃতিক সম্পদ কেবল পৃথিবীতে একটিমাত্র স্থানেই পাওয়া যায়, একটিমাত্র স্থানেই পাওয়া যায় তাদের বলা হয় অদ্বিতীয় সম্পদ, বা এটিকে কি বলা হয়, এটিকে কিন্তু একমাত্র লভ্য সম্পদও বলা হয়। মানে যেসব প্রাকৃতিক সম্পদ পৃথিবীর জাস্ট একটা মাত্র জায়গাতেই পাওয়া যায় সেটাকে অদ্বিতীয় সম্পদ, বা এটাকে কি বলা হয়, এটাকে একমাত্র 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 সম্পদও বলা হয়, মানে একমাত্র লভ্য সম্পদও বলা হয়। যেরকম ধরো ক্রায়োলাইট, ক্রায়োলাইট হলো এরকম একটা প্রাকৃতিক সম্পদ যেটা শুধুমাত্র গ্রিনল্যান্ডেই পাওয়া যায়। নেক্সট রয়েছে লোহা। একটি লোহা কি, লোহা হলো যে আবর্তনশীল গচ্ছিত সম্পদ। লোহাও কিন্তু একটি আবর্তনশীল গচ্ছিত সম্পদ যেটা লিমিটেড থাকে, ক্রমাগত ব্যবহারের কারণে এটা ক্ষয় হচ্ছে। জল একটি সহজলভ্য সম্পদ, মানে জল কি, জল একটি সহজলভ্য সম্পদ যেটা ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু পাওয়া যায়। সম্পদের কার্যকারিতা তথ্য প্রথম উপস্থাপন করেন জিমারম্যান। কে করেন, এই যে জিমারম্যান। টিন হলো একটি দুষ্প্রাপ্য সম্পদ। টিন কি, টিন হলো একটি দুষ্প্রাপ্য সম্পদ যেটা ম্যাক্সিমাম জায়গায় বা সব জায়গায় পাওয়া যায় না, এটা জাস্ট কিছু কিছু জায়গায় কয়েকটা দেশেই পাওয়া যায়। যেরকম ধরো টিনটা পাওয়া যায় মালয়েশিয়াতে, পাওয়া যায় ইন্দোনেশিয়াতে, পাওয়া যায় বলিভিয়াতে পাওয়া যায়। তো এটা একটা দুষ্প্রাপ্য সম্পদ। একটি জাতীয় সম্পদের উদাহরণ তেল ক্ষেত্র। তেল ক্ষেত্র হলো একটি জাতীয় সম্পদের উদাহরণ। গচ্ছিত সম্পদের আরেকটা নাম ক্ষয়িষ্ণু সম্পদ। নেক্সট রয়েছে যে সম্পদের ক্ষয় প্রাকৃতিক উপায়ে পূরণ হয়ে যায় তাকে কি বলে, তাকে পুনর্ভব সম্পদ বলে। যে সম্পদের ক্ষয় প্রাকৃতিক উপায়ে পূরণ হয়, মানে কিছু সম্পদ ক্ষয় হচ্ছে, ক্ষয় হয়ে এটা আবার প্রাকৃতিক উপায়ে আপনা আপনি এটা পূরণ হচ্ছে, সেটাকে বলা হয় পুনর্ভব সম্পদ বা পূরণশীল সম্পদও বলা হয়। সম্পদ সৃষ্টির প্রাথমিক উপাদান হলো, সম্পদ সৃষ্টির প্রাথমিক উপাদান হলো প্রকৃতি, কারণ প্রকৃতি থেকেই কিন্তু সৃষ্টি হয়েছে, তার প্রাথমিক উপাদান প্রকৃতি। সম্পদের ধারণা অনুসারে নিচে কোনটি সঠিক, কর্ম, এই যে কর্মক্ষমতাহীন মানুষের সম্পদ নয়। পৃথিবীর কেন্দ্রমণ্ডলে সঞ্চিত লোহা ও নিকেল এটি একটি নিরপেক্ষ সামগ্রী, এটি কি নিরপেক্ষ সামগ্রী। সম্পদ সৃষ্টিতে মানবিক বাধা হলো জাতি বিদেশ। সম্পদ সৃষ্টির ক্ষেত্রে প্রাকৃতিক বাধার একটি উদাহরণ হলো ভূমিকম্প। সম্পদ সৃষ্টির ক্ষেত্রে একটি প্রাকৃতিক বাধার উদাহরণ ভূমিকম্প বা অগ্নুৎপাতও কিন্তু হতে পারে। নেক্সট রয়েছে ভারতের সৌরশক্তি। ভারতের সৌরশক্তি হলো একটা সম্ভাব্য সম্পদ। যে সম্ভাব্য সম্পদ কি সেটা কিন্তু আমরা দেখেছিলাম, যেটা মানে এই সম্পদে অস্তিত্ব আছে, ব্যবহারও যোগ্যতা, কিন্তু এই অস্তিত্ব আর ব্যবহারযোগ্য থাকার সত্ত্বেও এটা প্রাকৃতিক, অর্থনৈতিক বা সাংস্কৃতিক কারণে এগুলিকে পুনর্ব্যবহার করা হয় না, সেগুলিকে বলা হয় সম্ভাব্য সম্পদ। তার মধ্যে একটা এক্সাম্পল হলো ভারতের সৌরশক্তি, বা তাছাড়া কঙ্গো গণপ্রজাতন্ত্রের জলবিদ্যুৎ শক্তিও কিন্তু একটা সম্ভাব্য সম্পদের উদাহরণ। হাসপাতাল, বিদ্যালয়, পাঠাগার ইত্যাদিকে বলা হয় সামাজিক সম্পদ। এগুলি হলো মানে সমাজের সম্পদ। এগুলি যেসব সম্পদ প্রত্যক্ষ করা যায় না তাদের বলে অবস্তুগত সম্পদ। কৃষি জমিকে কি ধরনের সম্পদ বলে, কৃষি জমিকে সহজলভ্য সম্পদ বলে। কৃষি জমিকে কি বলে, সহজলভ্য সম্পদ, যেটা সহজেই পাওয়া যায়, ম্যাক্সিমাম জায়গাতেই পাওয়া যায়। মানুষের দ্বৈত ভূমিকার কথা বলেছেন জিমারম্যান। ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বইটি লিখেছেন জিমারম্যান। নিচের কোন উপাদানটি সম্পদ রূপে গণ্য করা হয় না, অনুৎপাদক জমি। অনুৎপাদক জমি। নিচের কোন বৈশিষ্ট্য সম্পদের অর্থ বহন করে, কার্যকারিতা ও উপযোগিতা। কার্যকারিতা ও উপযোগিতা। নিচের কোন বৈশিষ্ট্য অর্থনৈতিক সম্পদকে নির্দেশ করে, উপযোগিতা ও বিপণযোগ্যতা অর্থনৈতিক সম্পদকে নির্দেশ করে। বস্তুর কার্যকারিতাই সম্পদ উক্তিটি কি করেছেন জিমারম্যান। নিচের কোন উপাদান নিরপেক্ষ সামগ্রী, ভূ অভ্যন্তরে কয়লা হল একটি নিরপেক্ষ সামগ্রী। সম্পদ ও কার্যকারিতা সম্পর্কে ভৌমিকয়ের ক্ষেত্রে নিচের কোন ধারণাটি ঠিক, সম্পদ কার্যকারিতা। যেসব বস্তু বা পদার্থের মানুষের অভাব মোচনের ক্ষমতা আছে তাদের বলে সম্পদ। মানে যেসব বস্তু বা পদার্থ মানুষের অভাবটা মেটায় সেগুলিকে বলা হয় সম্পদ। কোনো বস্তু ব্যবহারযোগ্যতাকে বলা হয় কার্যকারিতা। সম্পদের দুইটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো কার্যকারিতা ও উপযোগিতা। নেক্সট রয়েছে মৃত জৈব সম্পদের উদাহরণ হলো খনিজ তেল। কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মধ্যে যখন সম্পদ আবদ্ধ হয়ে থাকে তখন তাকে বলে যে স্থানীয়কৃত সম্পদ। মানে কোনো নির্দিষ্ট ধরো ভৌগোলিক এলাকার মধ্যে, মানে একটা এলাকার মধ্যে লোকালিটির মধ্যে সম্পদটা আবদ্ধ আছে সেটাকে স্থানীয়কৃত সম্পদ, মানে এই যে লোকাল রিসোর্স বলা হয়। যেসব সম্পদ কেবলমাত্র কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে না, মানে কোনো একটা অঞ্চলে সীমাবদ্ধ থাকে না, তো সেগুলিকে বলা হয় সর্বপ্রাপ্ত, মানে যেটা সবাই পেয়ে থাকে। পশুজ সম্পদ কি ধরনের সম্পদ, পুনর্ভব সম্পদ। পশুজ সম্পদ হলো এটা পুনর্ভব সম্পদ, যেটা পুনরায় এটা পূরণ হয়ে যায়। বস্তুগত সম্পদের একটা উদাহরণ হলো জল। জল হলো একটা বস্তুগত সম্পদের উদাহরণ। যেসব প্রাকৃতিক সম্পদ পৃথিবীর মাত্র কয়েকটি জায়গায় পাওয়া যায় সেগুলিকে বলে দুষ্প্রাপ্য সম্পদ, মানে কয়েকটা জায়গায় পাওয়া যায় সেগুলিকে দুষ্প্রাপ্য সম্পদ।
বস্তুগত সম্পদের অন্যতম বৈশিষ্ট্য হলো সর্বজনীন চাহিদা। নিচের কোনটি অবর্তনীয় সম্পদে জিমারম্যান অভিহিত করেছেন? কয়লা। একটি অবস্তুগত সম্পদের উদাহরণ হলো অভিজ্ঞতা। একটি অফুরন্ত সম্পদ হলো সৌরকিরণ। হিমালয় পর্বতের তলদেশে সঞ্চিত হলো নিরপেক্ষ উপাদান। একটি আন্তর্জাতিক সম্পদের উদাহরণ হলো আন্টার্কটিকা মহাদেশের সম্পদ। এটা হলো একটা আন্তর্জাতিক সম্পদের উদাহরণ। নিচে কোনটি সামাজিক সম্পদ? বিদ্যালয় হলো একটি সামাজিক সম্পদ। বিদ্যালয়, হাসপাতাল, পাঠাগার এগুলি হলো কি সামাজিক সম্পদের উদাহরণ। পূরণশীল সম্পদের উদাহরণ যেরকম বনভূমি হলো পূরণশীল সম্পদের উদাহরণ। তাছাড়া যেরকম রয়েছে সৌরতাপ রয়েছে, এগুলিও কিন্তু পূরণশীল সম্পদেরই উদাহরণ। একটি বিকশিত সম্পদের উদাহরণ হলো ভারতের খনিজ তেল। এটা কি? এটা একটা গচ্ছিত সম্পদ, কিন্তু এগুলি ডেভেলপমেন্টের জন্য ইউজ করা হচ্ছে, তার জন্য এগুলিকে বিকশিত সম্পদ বলে, যেরকম ভারতের খনিজ তেল। বায়ুমণ্ডলের ওজোন স্তর হলো একটি আন্তর্জাতিক সম্পদ। এটা কি? এটা হলো আন্তর্জাতিক সম্পদ, এটা সবার জন্য। বায়ুমণ্ডলের ওজোন স্তরটা পার্টিকুলার একটা জায়গায় নেই, এটা সব জায়গায় রয়েছে, তো এটা সবার জন্য। সম্পদের সৃষ্টি ও ধ্বংসের ক্ষেত্রে দ্বৈত ভূমিকা গ্রহণ করেছে মানুষ। সম্পদ উৎপাদনের ক্ষেত্রে মানুষের বড় হাতিয়ার হলো সংস্কৃতি। পরিবেশ বান্ধব সম্পদের একটি উদাহরণ হলো সৌরশক্তি। শ্রমিকের দক্ষতা এক ধরনের মানবিক সম্পদ। শ্রমিকের যে দক্ষতাটা, এটা কি ধরনের সম্পদ? মানবিক সম্পদ। জাতীয় সম্পদ হলো একটা যেরকম রেলপথ। জল কি প্রকারের সম্পদ? অজৈব সম্পদ। ধ্বংসপ্রাপ্ত বনভূমি হলো এক ধরনের অবরুদ্ধ প্রবাহমান সম্পদ। মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মূল ভিত্তি হলো বুদ্ধি। সম্পদের প্রধান বৈশিষ্ট্য হলো উপযোগিতা। সম্পদের প্রকৃতি গতিশীল। সম্পদের সংকুচন ও প্রসারণ নির্ভরশীল সংস্কৃতির উপর। কিসের উপর? সংস্কৃতির উপর। সম্পদের সর্বাপেক্ষা গতিশীল উপাদান হলো মানুষ। একদেশী সম্পদের উদাহরণ ম্যানগ্রোভ বনভূমি। একদেশী সম্পদের উদাহরণ হলো কি ম্যানগ্রোভ বনভূমি, যেটা একটা জায়গাতেই পাওয়া যায়। ইন্দ্রিয় গ্রাহ্য সম্পদকে বলা হয় বস্তুগত সম্পদ। ক্রায়োলাইট হলো এক ধরনের একমাত্র লভ্য সম্পদ। বিমান পথ যে ধরনের সম্পদ, সেটা হলো সার্বজনীন, সবার জন্য। ভূ অভ্যন্তরে মানুষের আহরণের সীমার বাইরে থাকার খনিজ সম্পদ হলো নিরপেক্ষ সামগ্রী। মানবিক সম্পদ একটি বস্তুগত সম্পদ। যে প্রাকৃতিক সম্পদ প্রতিনিয়ত ব্যবহারের ফলে ফুরিয়ে যায় সেগুলিকে কি বলা হয়? ফুরিয়ে যায় না, সেগুলিকে বলা হয় পুনর্ভব সম্পদ। প্রবহমান সম্পদের উদাহরণ হলো জল। তারপর রয়েছে গচ্ছিত সম্পদের উদাহরণ হলো তামা। তামা একটি গচ্ছিত সম্পদের উদাহরণ। নেক্সট রয়েছে রূপো হলো এক প্রকার অজৈব সম্পদ। ওকে, সো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে। প্রথমেই আমরা সম্পদ চ্যাপ্টার থেকে আমরা কনসেপ্ট দেখে নিয়েছি, তারপর কোশ্চেন আনসারও ডিসকাস করে নিয়েছি। খুব ইম্পর্টেন্ট ক্লাস। নেক্সট ক্লাসে তোমরা পেয়ে যাবে এগ্রিকালচার থেকে, সেটার জন্য তোমরা চোখ রাখো দ্য সাকসেস মাস্টারে। আর তাছাড়া তোমাদের যদি ক্লাসেসের প্রয়োজন হয়, তোমাদের মক টেস্টের প্রয়োজন হয়, তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, টেট 1 হোক কিংবা টেট 2, যেটারই প্রয়োজন, টেট 1, টেট 2, HTGT যেটারই প্রয়োজন, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। আমাদের এখানে ক্লাস, তারপর রয়েছে মক টেস্ট, অনলাইনে রয়েছে, অফলাইনে রয়েছে, নোটসও রয়েছে। যেটা প্রয়োজন, যেভাবে প্রয়োজন, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।